কেমন আছো আমার গল্প পাঠের আসরের শ্রোতা বন্ধুরা? আমার শ্রুতি গল্পের আসর থেকে আবার আজ চলে এসেছি তোমাদের একটা নতুন গল্প শোনাবো বলে। সামনে আমাদের দুর্গাপুজো এগিয়ে আসছে। আমাদের বাংলার সবথেকে জনপ্রিয় উৎসব। সবাই কেনাকাটায় বোধহয় খুব ব্যস্ত, নতুন জামা কাপড়, নতুন অনেক কিছু। যাই হোক, আজ যে গল্পটা পড়ব সেটা প্রখ্যাত সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের গল্পমালা থেকে নেওয়া আতশকর। জেলা শহরের প্রদর্শনী থেকে বড় একটা রূপার মেডেল আর ইংরেজিতে লেখা জজ সাহেবের নিজের সই করা সার্টিফিকেট নিয়ে জগৎ ভুঁইমালি সগর্বে এসে বাড়ির মধ্যে ঢুকল। পথে ছোট ভগ্নিপতি নন্দও সঙ্গ নিয়েছে। তার হাতে মেডেল আর সার্টিফিকেটখানা দিয়ে জগৎ বলল, যাও এগুলি দেখাও গিয়ে ওকে, সচক্ষে দেখুক জগৎ ভুঁইমালির ক্ষমতা আছে কিনা, দুনিয়া ভর তার নাম জানে কিনা লোকে। মানুষের সাড়া পেয়ে পদ্মা দোরের পাশে এসে দাঁড়িয়েছিল, কিন্তু কুটুম্বের সামনে তার সম্বন্ধে স্বামীর আর ভঙ্গিতে পদ্মার মন অত্যন্ত বিরূপ হয়ে গেল। তাড়াতাড়ি সরে গেল দোরের পাশ থেকে। নন্দ বলল, কিন্তু মালিরপো, তোমার জিনিস বৌঠান আমার হাত থেকে বোধহয় দেখতে চায় না। দেখো না, কথাটা পারতে না পারতেই কেমন রাগ করে চলে গেল। জগৎ বলল, রাগ? 24 ঘন্টা তো ওই রাগের ওপরেই আছে। তারপর জগৎ খবরের কাগজে মোড়া আর একটা বান্ডিল নন্দের হাতে দিয়ে বলল, এটাও নিয়ে যাও, মেয়ে মানুষের রাগ তো কেবল মেডেলে ভাঙবে না হে। বান্ডিলটা হাতে নিয়েই নন্দ বুঝতে পারল তার মধ্যে শাড়ি আছে একখানা। নন্দ হেসে বলল, কে বলে তোমার বুদ্ধি নেই ওস্তাদ? তবুও এইসব জিনিস নিজের হাতে দিলেই তো ভালো করতে। জগৎ ততক্ষণে তামাক সাজতে বসেছে। খুঁজে খুঁজে পাকের ঘরে গিয়ে পদ্মাকে ধরল নন্দ, বলল, নাও বৌঠান, তোমার জিনিস নাও। পদ্মা মুখ ঝামটা দিয়ে বলল, হ্যাঁ, আমার জিনিস হলে তো আমি নেব। নন্দ বলল, অবাক করলে, জিনিস তোমার নয় তো কার? যার জিনিস তাকেই শুধু গিয়ে। স্বামী স্ত্রীর মান অভিমানের ব্যাপার, কিন্তু 7 মাইল পথ হেঁটে এসে এই দুপুরবেলা এইসব রঙ্গরস উপভোগ করার যায় না। তার সময় আলাদা। বিরক্ত হয়ে জিনিসগুলি পদ্মার সামনে নামিয়ে রেখে নন্দ জগতের কাছে তামাক খেতে গেল। কৌতূহলী হয়ে মেডেলটা পদ্মা কেবল হাতে তুলে নিয়েছে, জগৎ প্রায় ছুটতে ছুটতে এলো। আরে দাও 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 দেখি ওগুলি। এ তো কেবল এলাম, এরই মধ্যে কি করে রাষ্ট্র হয়ে গেছে খবর। পাড়ায় সবাই এসে উপস্থিত হয়েছে, মুখুজ্জেদের ছোটবাবু পর্যন্ত এসেছেন। আরে পান আছে তো ঘরে, এই তার জন্য চক করে দুটো পান সেজে দাও দেখি। মেডেলটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিতে দিতে পদ্মা বলল, আমি পারবো না। পারো তো নিজে গিয়ে দাও। জগৎ ক্রুদ্ধ দৃষ্টিতে তার দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে দাঁত কিড়মিড় করতে করতে বলল, দাঁড়া, লোকজন সব সরে নিক, তারপর এসে ভাঙছি আমি তোর তেজ। মেডেল আর সার্টিফিকেটখানা তুলে নিয়ে জগৎ আবার ঘরের বারান্দায় গিয়ে বসল। খবর পেয়ে আশেপাশে সব বাড়ি থেকেই প্রায় লোক এসেছে জগতের মেডেল দেখতে। মেডেলটা হাত থেকে হাতে ঘুরছে, কিন্তু সার্টিফিকেটের দিকে কেউই হাত বাড়াচ্ছে না। জগৎ মনে মনে হাসল। ইংরেজিতে লেখা সার্টিফিকেট তো পড়বার সাধ্য এখানে কারণ নেই, এমনকি মুখুজ্জেদের ছোট বাবুরও না। ইংরেজি স্কুলের কয়েক ক্লাস পড়ে কি আর জজ সাহেবের ইংরেজি বোঝা যায়? তবু সম্মান দেখাবার জন্য সার্টিফিকেটখানা জগৎ নীরদ মুখুজ্জের হাতেই দিল। বলল, আপনি পড়ে সবাইকে বুঝিয়ে দিন ছোটবাবু। নীরদ মুখুজ্জে সার্টিফিকেটের ওপর একবার চোখ বুলিয়ে বললেন,
এতে আর নতুন কি লেখা থাকবে জগৎ? সবই তো আমাদের জানা। আতশবাজিতে তুমি ফার্স্ট হয়ে এসেছ। জগৎ তামাক সাজতে সাজতে সবিনয়ে হেসে ঘাড় কাত করল। নন্দ বলল, আগে ফার্স্ট তো ফি বছর কেউ না কেউ হয়ই, কিন্তু এমন হরেক রকমের নতুন নতুন জিনিস কেউ এর আগে দেখাতে পারেনি। ওস্তাদের বোমার শব্দে তো সমস্ত শহরের আলো নিভে গিয়েছিল। অন্ধকারে মিনিট খানেক ধরে সমস্ত কাঁপছে, আর বুকের ভেতর দপদপ করছে সকলের। তারপর তুবড়ির কথাই ধরুন না, অত উঁচুতে কেউ কোনোদিন তুবড়ির তারা উঠতে দেখেছে? আর অমন রং বেরঙের তারা ঝরাতেই কি কেউ পেরেছে? হাউই, চরকি সবই ওস্তাদের একেবারে চমৎকার হয়েছিল। নন্দ শুধু ছোট বোনের স্বামী নয়, সাকরের এবং গুণমুগ্ধ ভক্ত। তার কথার মধ্যে হয়তো অতিশয়োক্তি কিছু আছে, কিন্তু জগতের গুণের কথাও সবাই জানে। আতশবাজিতে তার অদ্ভুত নৈপুণ্য গাঁয়ের অনেকেই প্রত্যক্ষ করেছে। একটু অহংকার অবশ্য আছে জগতের মনে, সেটা এমন কিছু দোষেরও নয়। নিজের কৃতিত্ব নিয়ে ওই সামান্য একটু অহংকার ছাড়া আর কোনো সম্পদই তো তার নেই। জমি জায়গা যেটুকু ছিল দেনার দায় সব খুইয়েছে। তার অন্যমনস্কতার সুযোগ নিয়ে বড় ভাই ভরতও কিছু ঠকিয়ে নিয়েছে। কাজকর্মে তেমন মন না থাকায় অবস্থা একটুও ভালো করতে পারেনি জগৎ। বাজি বেঁধে মাঝে মাঝে যা আয় হয় তার চতুর্গুণ ব্যয় করে বারুদ আর মাল মশলা কিনতে। স্বামী স্ত্রী দুজনের মাত্র সংসার, তাও চলে অতি কষ্টে। পাড়ার বুড়ো মাধব মণ্ডল নন্দের কথায় সায় দিয়ে বলল, তাহা আমি বিশ্বাস করি নন্দ, চরকি হাউইতে জগতের জুড়ি নেই। একবার রায়বাড়ির সেজবাবুর বিয়েতে যে হাউই জগৎ ছেড়েছিল, আকাশের এক কিনার থেকে আরেক কিনারে যেমন ঝিলিক দিতে দিতে যাচ্ছিল, তা আজও আমার চোখে লেগে রয়েছে। জগৎ খুশি হয়ে বলল, সে তো প্রায় বছর 15 হয়ে গেল, তা আজও তোমার মনে আছে খুড়ো? তখন তো কেবল শিখছি, গোপীগঞ্জের রজনী ধুপির কাছে সবে মাত্র যাতায়াত শুরু করেছি। বলে জগৎ গুরুর উদ্দেশ্যে হাত জোড় করে নমস্কার করলে। মাধব বলল, আমি তখনই বুঝতে পেরেছিলাম, তোমার বাপকে বলেও ছিলাম। জগৎ বলল, শহরেও এবার তোমার মতোই একজনের সঙ্গে দেখা, বয়স তোমার চেয়ে 2-4 বছর বেশি হবে। শখ দেখো, ওই বয়সে 3 ক্রোশ পথ হেঁটে এসেছে শহরের মেলা দেখতে। আমাকে দেখে বলে, বাপু তোমাকে আমি বেশ চিনি, তুমি গোসাইপুরের বাবুদের বাড়ি তুবড়ি পুড়িয়েছিলে না? আমি তো অবাক, সেও বছর 10 কম হবে না। অতদিনের কথা বুড়ো কেমন করে মনে রেখেছে? আত্মপ্রসাদে একটু হাসল জগৎ, বলল, যাই বলো খুড়ো, এইসব দেখিয়েদের কাজ দেখিয়ে লাভ আছে। আমাদের আর কতটুকু ক্ষমতা, আর বারুদের আলো কতক্ষণই বা জ্বালিয়ে রাখতে পারি? 2-4 মিনিট বাদেই তো তা নিভে যায়। কিন্তু অবাক লাগে দেখে যে সেই 2-4 মিনিটের খেলা কেউ কেউ তা দিব্যি বছরের পর বছর মনে করে রেখেছেন। আমার হাতের রোশনাই নিভে গেছে, কিন্তু তাদের মনের রোশনাই নিভছে না। তা জ্বলছে তো জ্বলছেই। তারাই তো সত্যিকারের ওস্তাদ খুড়ো, তাদের কাছে আমি কিছুই না। অহংকারের মতো বিনয়ও জগতের অপূর্ব। কথায় কথায় কখন সে যে বিনয় করবে আর কখন যে দম্ভ দেখাবে, তা আগে থাকতে ধরবার জো নেই। তবু বাজি বাঁধার প্রসঙ্গে তার নানা রকম এলোমেলো কথাগুলি সবাই বসে বসে শোনে। গল্পে গল্পে বেলা বাড়ে, ছিলিমের পর ছিলিম তামাক পড়ে। শেষ লোকটিকে বিদায় দিয়ে জগৎ যখন উঠে আসে, বেলা তখন দুপুর গড়িয়েছে। খিদে চোঁচো করছে নন্দের পেট, আর পদ্মা উঁচু গলায় গালমন্দ শুরু করেছে। জগৎ ধমক দিয়ে বলে, চুপ কর, লোকে শুনবে যে। পদ্মা বলে, শোনে তা শুনুক, বই গেল আমার। কেন এখন এলে কেন? লোকের কথায় তাদের প্রশংসায় পেট ভরল না? কেন এলে আবার সেই পোড়া ছাই গিলতে? রাগ হলে পদ্মার মোটেই ধৈর্য থাকে না।
আর স্বামীর ব্যবহারে সবসময় তার ধৈর্যচ্যুতি ঘটেই। পদ্মার মনে হয় এমন আক্কেলহীন স্বার্থপর লোক সে আর কোথাও দেখেনি। জগতের কাছে নিজের নেশা আর নিজের খেয়ালই সব থেকে বড়, তার উপরে আর কিচ্ছু নেই। বিয়ে হওয়া অবধি পদ্মাকে কদিন সে ভালো মুখে দুটো কথা বলেছে, কি দুটো ভালো জিনিস তাকে কিনে দিয়েছে? কেন পদ্মার মনে কি কোনো স্বাদ আহ্লাদ থাকতে নেই? না তার রূপ গেছে, বয়স গেছে? সে মানুষকে আদর আহ্লাদ করতে জানে না? কিন্তু কোন সময় জগৎ তার মুখের দিকে একটু তাকায় বা তার উপর একটু দয়া মায়া দেখায়? জগৎ আছে তার বাজি বাঁধার গল্প নিয়ে, লোকের কাছ থেকে প্রশংসা পেলে আর সে কিচ্ছু চায় না। এই প্রশংসা কুড়িয়েই যেন তার পেট ভরবে। আর লোকও তেমনি, সামনে দু একটা তোষামদের কথা বলে তাকে খেপিয়ে তোলে, আর গাঁটের পয়সা ব্যয় করে জগৎ, তাদের তামাশা দেখায়। নিজের গাঁটের পয়সায় কুলোয় না, পদ্মার আঁচল শুদ্ধ টান পড়ে। গাছের আনাজটা তরকারিটা বিক্রি করে যখন যা দু চার পয়সা পদ্মা জমায়, কিচ্ছু জগতের জ্বালায় রাখবার জো নেই। কোনো না কোনো ছলে তা হাতড়ে নিয়ে জগৎ বারুদ কিনে আনে। বাজি পড়ে জগতের, আর বুক পুড়ে খাক হয়ে যায় পদ্মার। আর কোনো ক্ষমতা নেই জগতের, তার আর কোনো বুদ্ধি নেই, তাই কেবল বাজি বাঁধবার বিদ্যেটাকে মস্ত বড় করে সকলের সামনে জাহির করে, যেন অমন বিদ্যা দুনিয়াদারিতে আর কারো জানা নেই। কিংবা বাজি বাঁধবার ক্ষমতাটাই হলো সংসারে সব থেকে বড় জিনিস। জেলা শহরে যাওয়ার আগে এই নিয়ে জগতের সঙ্গে এবারও পদ্মার ঝগড়া হয়ে গিয়েছে। এবারও বারুদের জন্য পয়সা চাইতে এসেছিল জগৎ। পদ্মা বলেছিল, ও মা, পয়সা আমার কাছে কোথায়? জগৎ জবাব দিয়েছিল, কেন? হিজল গাছ বেচে যে 4টে টাকা তোকে দিয়েছিলাম, তার কি হলো? তা এতদিনে আছে নাকি? খরচ হয়ে যায়নি সংসারে? জগৎ বলল, না, সব তো খরচ হওয়ার কথা নয়, অন্তত গোটা 2 টাকা নিশ্চয়ই আছে। ঘরের তলায় বসে মিথ্যে বলিস নে সন্ধেবেলা। পদ্মার চোখ জ্বলে উঠেছিল। কথায় কথায় তোমার দিব্যি? মিথ্যে কেন বলতে যাব? মিথ্যে বলবো কার ভয়ে? আছে, আছে 2 টাকা, সেই টাকা আমার, তা তুমি বারুদ কিনে নষ্ট করতে পারবে না। নষ্ট করবার কথায় জগতের আর ধৈর্য থাকেনি, বলেছিল, নষ্ট করব তো বেশ করব, আমার টাকা, আমার বাড়ি, আমার ঘর, আমি নষ্ট করি, পুড়িয়ে দিই, তাতে তোর কি? টাকা কি তোর বাবার? টাকা দুটো এরপর পদ্মা ছুঁড়ে ফেলে দিয়েছিল। জগতের বাড়ি, জগতের ঘর, পদ্মার এখানে কিছুই নেই। জগতের নিন্দা প্রশংসায়ও কোনো অংশ নেই পদ্মার। আর পাড়ায় ইতিমধ্যেই তার নিন্দা রটে গেছে যে স্বামীকে সে দেখতে পারে না, স্বামীর কাজকর্ম সে নাকি কেবল পণ্ড করে। বেশ বেশ করে তো বেশ করে, আর তার নিন্দা রটিয়েই তো জগতের আনন্দ। কদিন পরেই কোত্থেকে জগৎ আবার এক বাজি বায়না নিয়ে এসেছে। কোথাকার কোন জমিদার বাড়ির বিয়ে, তার বাজির যোগান দেবে জগৎ। দিনভর অন্য 5 রকম কাজ করতে হয়, গায়ের এ বাড়ি ও বাড়ি কামলা খাটে, রাত্রে ছাড়া বাজি বাঁধবার সময় পায় না। শোবার ঘরের পাশেই ছোট্ট একটু দোচালা টিনের ঘর জগতের, সেটাই তার কারখানা। রাত দুপুর পর্যন্ত সেখানেই কাটে। দিনেও অবসর মতো সেই ঘরে গিয়েই বসে। নানা রকম বাজির নানা রকম বারুদ তৈরি হয়। বারুদের ভাগের তারতম্যে বাজির রঙের কিরকম বৈচিত্র্য হতে পারে, তাই নিয়ে পরীক্ষা চলে। সন্ধ্যার পর খাওয়া দাওয়া সেরে সেই যে গিয়ে ওই ঘরে ঢোকে, পদ্মা ঘুমিয়ে পড়বার আগে কিছুতেই আর শোবার ঘরে আসে না। কিন্তু আজ রাত্রে পদ্মার কিছুতেই ঘুম আসছে না। মাঘের কনকনে শীতে হাড়ের ভেতর পর্যন্ত কাঁপুনি ধরছে। মেঝের ওপর দুটো খেজুরের চাটাই পেতেছে পদ্মা, তার ওপর মোটা কাঁথা একখানা, গায়েও কাঁথা একখানা জড়িয়েছে, কিন্তু তবু যেন শীত যায় না। মানুষের গায়ের গরম ছাড়া এত শীত কি কেবল লেপ কাঁথায় কাটে? অথচ এমনই কপাল পদ্মার, মানুষ তার থেকেও নেই। স্বামী বাড়ি থাকতেও একা একা এই দুঃসহ শীতে তাকে কষ্ট পেতে হচ্ছে। জগতের অনাদর অবহেলার কথা ভেবে দুঃখে ক্ষোভে চোখে জল আসে পদ্মার, বুকের ভিতরটা তার জ্বলে যেতে থাকে। তারপর একসময় উঠে আস্তে আস্তে গিয়ে পদ্মা জগতের ঘরের সামনে দাঁড়ায়। ভেতর থেকে দৌড় বন্ধ।
বেড়ার ফাঁকে হ্যারিকেনের আলোর রশ্মি সামান্য বাইরে এসে পড়েছে। পদ্মা বলে, রাতটা কি এখানেই কাটাবে নাকি? জগৎ যেন চমকে ওঠে। কে? ও, পদ্ম বউ? না 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 না, এখানে কাটাবো কেন? যাও যাও যাও, শো গিয়ে। এই হাতের কয়েকটা বাজি শেষ করেই আসছি। কাল থেকে নন্দকে খবর দিতে হবে, একা একা এত পারা যাবে না। শেষ কথাগুলো শোনবার জন্য পদ্মা আর দাঁড়ায় না। ছি 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 ছি, হলোই বা স্বামী, তবু তার কাছেও তো পদ্মার একটা মান অপমান আছে নাকি? জগতের নিজেরই যদি আসবার কথা মনে না থাকে, পদ্মারই বা কি দায় পড়েছে যে সেধে সেধে তাকে ডেকে নিয়ে আসবে? দৌড় ভেজিয়ে পদ্মা আবার গিয়ে বিছানায় শোয়। শেষ রাতের দিকে উগ্র বারুদের গন্ধে পদ্মার ঘুম ভাঙে। এতক্ষণে তাকে আদর করবার সময় পেয়েছে জগৎ। দু হাত দিয়ে স্বামীকে সে ঠেলে ফেলে দেয়। যাও, ছুঁয়ো না আমাকে, ওই বিশ্রী গন্ধে আমার বমি আসছে। পরদিন খবর পেয়ে নন্দ এসে উপস্থিত। বাজি বাঁধবার কাজে জগৎকে সে সাহায্য করতে এসেছে। দারুণ উৎসাহ তার। জগৎকে সে শ্রদ্ধাও করে খুব। নন্দ সঙ্গে থাকলে সমস্ত রাত ভরে জগৎ কাজ করতে পারে। হাতের কাজের সঙ্গে সঙ্গে চলে গল্প আর ছিলিমে ছিলিমে তামাক। কোন রকম ক্লান্তি আসে না আর। পদ্মা একবার গিয়ে দোরের বাইরে দাঁড়ায়, খানিকক্ষণ ওদের হাসি গল্প শোনে, তারপর চলে আসে। যেচে আর সে স্বামীকে কখনো ডাকবে না। পদ্মার কথা জগৎ যখন একেবারেই ভুলে যেতে পেরেছে, তখন পদ্মাই বা পারবে না কেন? বিছানায় শুয়ে শুয়ে ওদের মৃদু কথাবার্তা পদ্মার কানে যায়, আর সমস্ত মন তার রাগে জ্বলতে থাকে। পরের রাত্রে পদ্মা আবার গিয়ে জগতের দোরের পাশে দাঁড়ায়, আস্তে করে ডাকে, ও নন্দাই, একবার শোনো তো। প্রথম ডাক নন্দের কানে যায় না, কিন্তু তার পরের বার নন্দ এসে দোর খোলে। কে? ও, তুমি পদ্মা বৌঠান? তা এত রাত্রে শীতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আমাদের অনেক দেরি আছে, তুমি যাও, ঘুমাও গিয়ে। পদ্মা বলে, ঘুমাবো কি করে? দেখো না এসে বিছানায় কি একটা ঢুকেছে। জগৎ বিরক্ত হয়ে বলে, জ্বালাতন করলে, বিছানায় আবার কি ঢুকবে? পদ্মা বলে, কত বড় একটা বিচ্ছে, মা গো, আমার সমস্ত গায়ে হুল ফুটিয়ে দিয়েছে। একবার এসো না নন্দাই। নন্দ বলে, তো শীতের দিনে বিছে আসবে কোত্থেকে? পদ্মা জবাব দেয়, কোত্থেকে এলো তা কি করে জানবো? তুমি আসবে কিনা তাই বলো। নন্দ জগতের দিকে তাকায়। জগৎ বিরক্তির সুরে বলে, যাও, আর কাজ কি এখন? বিছানা থেকে বিছে ঝেড়ে দিয়ে এসো। আচ্ছা সোহাগ হয়েছে। পদ্মার পিছনে পিছনে নন্দ এসে ঘরে ঢোকে, বলে, কই, কোথায় বিছে? পদ্মা নিবন্ত মাটির প্রদীপটা আর একটু উস্কিয়ে দেয়, তারপর হেসে বলে, বিছানায় বসলেই টের পাবে। নন্দ বিছানায় বসে না, পদ্মার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। তার কপালের খয়েরি টিপে, ঠোঁটে পান আর খয়েরের গাঢ় রঙে নন্দের বুকের ভিতরটা কেমন যেন তোলপাড় করতে থাকে। পদ্মা মুখ টিপে টিপে হাসে আর বলে, দেখো না বিছে আছে কিনা বিছানায়। নন্দ বলে, এই ওস্তাদকে পাঠিয়ে দিয়ে গিয়ে, সে এসে দেখবে। পদ্মা তখন বলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও। নন্দ গিয়ে ফের বাজি বাঁধতে বসে, কিন্তু মন তার বসে না। জগৎ জিজ্ঞাসা করে, সত্যি বিছে নাকি? নন্দ ঘাড় নেড়ে বলে, হ্যাঁ। খুব বড়? নন্দ বলে, হ্যাঁ। পরের রাত্রে বাজি বাঁধতে বাঁধতে নন্দ হঠাৎ একসময় উঠে আসে, বলে, পান আছে নাকি বৌঠান? পদ্মা মিষ্টি গলায় জবাব দেয়, আছে তো, এসো না। নন্দের পা কাঁপে, তবু আস্তে আস্তে বিছানার পাশে এসে বসে, ঘেঁষে বসে পদ্মার দিকে। পদ্মাও কিন্তু সরে যায় না।
গর্বে আত্মপ্রসাদে তার মন ভরে ওঠে। জগৎ দেখুক, তারা আতশবাজির চেয়েও বেশি ভোজবাজি জানে পদ্মা। তার রং, তার রূপ জগতের আতশবাজির চেয়ে হাজারো গুণ বেশি। 2-3 দিন বাদে বাজি বাঁধতে বসে নন্দ কেবলই উসখুস করছে দেখে জগৎ গম্ভীর মুখে বলে, নন্দ, তুমি বাড়ি চলে যাও। নন্দ বলে, বাড়ি যাব? জগৎ বলল, হ্যাঁ, জাহান্নামের চেয়ে বাড়ি অনেক ভালো। সেখানে আমার ছোট বোন আছে, তাই যেতে বলছি, না হলে যেতে আমি তোমাকে দিতাম না। নন্দ ঘাড় নিচু করে রইল। তার পরের দিন থেকে তাকে আর দেখা গেল না। জগৎ বাজি বাধায় আরো মন দিল। পৃথিবীতে আতশবাজি ছাড়া যেন আর কোনো কিছু নেই, আর কোনো কিছু থাকবার প্রয়োজনও নেই। গুরুদত্ত একমাত্র তার এই বিদ্যাই তাকে সমস্ত দুঃখ থেকে ভুলিয়ে দেবে, তার সমস্ত অশান্তি দূর করবে। স্ত্রীর মতো তার বিদ্যা কোনো দিন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। তবু মাঝে মাঝে মন চঞ্চল হয়ে ওঠে, মনের অস্থিরতা বাধা মানতে চায় না। পদ্মা আর চোখে চেয়ে চেয়ে দেখে, জগৎ পারতপক্ষে তার দিকে তাকায় না। কিন্তু যখনই চোখাচোখি হয়, দু চোখ যেন জগতের জ্বলতে থাকে। পদ্মা জানে জ্বালা কেবল চোখেই নয়, এই জ্বালা বুকের ভেতর থেকে উঠছে। তা উঠুক, উঠুক, পদ্মাও কি কম জ্বলেছে? জগৎ কোনোদিন রাত্রে ঘরে আসে, কোনোদিনও আসে না, আর যেদিন আসে সেদিনও আলাদা বিছানায় শোয়। পদ্মাকে সে স্পর্শ করে না, কেবল তার দু চোখের ঘৃণা পদ্মাকে সর্বাঙ্গে বিদ্ধ করতে থাকে। শীতের রাত্রে মানুষের উত্তাপহীন ঠান্ডা বিছানায় শুয়ে শুয়ে পদ্মা ভাবে, সে কি সত্যি জিতেছে? জগতের মেজাজ খিটখিটে, মুখে গালাগাল লেগেই আছে, দৃষ্টি উদ্ভ্রান্ত, সবসময় অন্যমনস্কের মতন কি যেন ভাবে। সেদিন দুপুর রাত্রের পর দারুণ এক বিস্ফোরণের শব্দে পদ্মার ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে একটা কাতর আর্তনাদ জগতের আতশবাজির ঘর থেকে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে ছুটে গেল পদ্মা। জগতের হাতের ভেতরে বোমা ফেটেছে, দোচালার একখানা চালা গেছে উড়ে, আর সেই সঙ্গে জগতের হাতের আঙুলগুলিও অদৃশ্য হয়েছে। পাশের বাড়ি থেকে জগতের দাদা ভরত এলো আশেপাশের সমস্ত পাড়াপড়শিরা। ভরত বলল, ও যে একদিন সর্বনাশ ঘটাবে আমি আগেই জানতাম। জেলা শহরের হাসপাতাল থেকে দিন 15 বাদে জগৎ ফিরে এলো। আজও তাকে দেখবার জন্য পাড়ার লোক ভেঙে পড়েছে। উৎসুক জনতার কৌতূহলের সীমা নেই। পদ্মা তার ভেতর থেকে স্বামীকে তুলে নিয়ে এলো ঘরে। 2 হাতে পদ্মা 10 হাতের কাজ করে। পাড়ার বামুন কায়েতের বাড়ি বাসন মাজে, উঠোন ঝাড় দেয়, ধান ভেনে আনে, চালের ভাগ পায়, রেধে বেড়ে খাইয়ে দেয় স্বামীকে, চুলের ভিতর আঙুল বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়াতে চেষ্টা করে। পদ্মা বলে, তুমি অমন করছো কেন বলো তো? কি হয়েছে তোমার? বিপদ আপদ কি মানুষের হয় না? ভগবান তোমার একখানা হাত নিয়েছেন, কিন্তু আমার তো 2খানা আছে। জগৎ বলে, তা আছে, তিনি আমার একখানা হাত নিয়ে শুধু 2খানা হাত কেন পদ্মা, একটা গোটা মানুষকে ফিরিয়ে দিয়েছে রে। সেও তো যেতে বসেছিল। পদ্মা লজ্জায় মাথা নিচু করে থাকে। আরো দিন কয়েক পরে জগৎ একদিন বলল, এক কাজ করি পদ্মা, নন্দকে একটা খবর দিই, সে আসুক। পদ্মা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে তাকালো। তুমি কি আমাকে পরখ করছো, না আরো শাস্তি দিতে চাইছো? জগৎ বলল, না না পদ্মবু, শাস্তিও না, পরীক্ষাও না, তোকে আর আমি অবিশ্বাস করি না। তুই যে আমার খাঁটি সোনা, আমার বাজির আগুনে আমিও পুড়েছি, তুইও পুড়েছিস। তুই তো আমার সব অভাব মেটাচ্ছিস পদ্ম, কোনো খেদ আর রাখতে দিসনি। তবু তো মন মানে না। পদ্মা স্বামীর আরো কাছে ঘেঁষে এসে বলল, তোমার মন কি চায়
বলো না। জগৎ একটু চুপ করে থেকে বলল, তুই শুনে হাসবি নাকি রাগ করবি জানি না। আমার মন ও আবার সেই বাজির রোশনাই দেখতে চায়। সে আলো না হলে আমার যে সব অন্ধকার। কিন্তু আমার নিজের হাতে তো আর তা বাঁধতে পারবো না। তাই আমার একজন সাকরেদ দরকার। আর সাকরেদি যদি নিই, আমার পুরনো সাকরেদি তো ভালো। একবার ভুল করেছে বলে তো আর চিরকাল ভুল করবে না। আর তুই বা তাকে ভুল করতে দিবি কেন? পদ্মা স্তব্ধ হয়ে রইল। তার নিষ্ঠুর স্বামী এখনো কি তাকে পরীক্ষা করছে না ঠাট্টা করছে? তার মনে কি কোনো দয়া মায়া নেই? পদ্মার চোখ ফেটে জল আসতে লাগলো। কাজের ফাঁকে ফাঁকে সারাদিন কি ভাবল পদ্মা। শেষে সন্ধ্যের পর সেই ছোট চালাঘর থেকে বাজি বাঁধার সব মাল মশলা একখানা ডালায় করে নিয়ে এলো। যা প্রায় তার সতীনের সামিল হয়ে উঠেছিল, তাকেই আদর করে ঘরে আনলো। জগৎ অবাক হয়ে বলল, ওগুলি আবার কি? পদ্মা বলল, তোমার সেই বাজি বাঁধবার ডালা। বাইরের সাকরেদে তোমার আর কি দরকার ওস্তাদ? ঘরের পুরনো বাদিকেই তুমি তোমার সাকরেদ করে নাও। জগৎ এ কথার জবাবে দু হাতে স্ত্রীকে জড়িয়ে ধরল। আর তার মনেই পড়ল না তার একখানা হাতের পাতা আজ আর নেই। কেমন লাগলো আজকের এই ছোট গল্পটা? পৃথিবীর সমস্ত সম্পর্কের মধ্যে এই স্বামী স্ত্রীর সম্পর্ক যেন খুব অদ্ভুত। তার মধ্যে সবকিছু আছে, ভালোবাসা, আদর, ঘৃণা, রাগ, বিশ্বাসঘাতকতা, অভিমান, সব সব। এমনটা যেন আর কোনো সম্পর্কেই নেই। কেমন লাগলো তোমাদের গল্পটা? কমেন্টে জানাতে ভুলো না। লাইক করো আর এই গল্প তোমাদের প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিই। ভালো থেকো সবাই।